অলকানন্দার নির্বাসন। লেখিকা মাহবুব সাহা। পর্ব সংখ্যা ৫। মনোহর নিজের ঘরে বসে পা দোলাচ্ছে। কৃষ্ণপ্রিয়া তখন কেবল চা নিয়ে ঘরে এসেছে। সন্ধেবেলায় মানুষটা আবার চা ছাড়া কিছু বোঝে না, হইচই করে চা না হলে। আজ একটু দেরি হয়ে গিয়েছে অবশ্য। সেই ভয়েই বুক কাঁপছে কৃষ্ণপ্রিয়ার। মনোহর পান থেকে চুন খসলেই তার গায়ে হাত তোলে। এত যন্ত্রণা দিয়ে মারে, মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় কৃষ্ণপ্রিয়া। আজও তার ব্যতিক্রম হলো না। কৃষ্ণপ্রিয়া চায়ের প্লেটটা মনোহরের দিকে এগিয়ে দিতে মনোহর গরম চা ছুঁড়ে মারে তার শরীরে। অতিরিক্ত উত্তাপে চেঁচিয়ে ওঠে কৃষ্ণপ্রিয়া। চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুর দল। কৃষ্ণপ্রিয়ার হতবাক চিৎকারে শোনা গেল পুরো মহল জুড়ে, অথচ ছুঁয়ে এলো না কেউ। এই ঘটনা আবার নতুন কিছু না। পুরুষের হাতে নারীর দেহ পূর্বে সেটা বোধহয় সমাজে স্বাভাবিক কোনো ব্যাপার। মনোহর কন্দরত কৃষ্ণপ্রিয়াকে জোরে লাথি মেরে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেগুলো কাঠের মোটা খাটটার কোনায় লেগে গেল মেয়েটার গাল, প্রায় কেটে গেল। ফুপিয়ে কেঁদে উঠল কৃষ্ণপ্রিয়া। যে স্বামীর পদতলে স্বর্গ খুঁজে পাওয়া যায় বলেছে তার মা, সে স্বামীর পদতলে যে নরক যন্ত্রণাও ঠাউর হয়ে থাকে সেটা কেন বলেনি তাকে? তরঙ্গিনী প্রায় কিছুক্ষণ পরে ছুটে এলো, হন্তদন্ত কণ্ঠে বলল, কি হয়েছে কৃষ্ণপ্রিয়া, কি হয়েছে? ও মা, বিছে আছিল কেন? গালটাও তো কেটে গেল। কথাটা বলে তরঙ্গিনী যখন কৃষ্ণাকে ছোপে, ঠিক তখনই মেয়েটা আরেকটু সরে গেল। তা দেখে বুড়ো কুচলো তরঙ্গিনী। বিস্মিত কণ্ঠে বলল, ও মা, সরছিস কেন? আমার দেখতে ব্যথাটা দে, আমি দেখি কতখানি কেটে গেল তোর। কৃষ্ণপ্রিয়া কোমল কণ্ঠ কঠিন হয়ে গেল। সে শক্ত কণ্ঠে জবাব দিল, না, তুমি আমাকে ছুঁয়ো না। তোমার মতন মেয়ে মানুষ আমাকে ছুঁয়ে দিলে পাপ লাগবে। পাপ? তরঙ্গিনীর চোখে মুখে তুমুল বিস্ময়। কৃষ্ণপ্রিয়া খেকিয়ে উঠল, হ্যাঁ পাপ। যে মেয়ে মানুষ পরপুরুষের বিছানায় শোয় তার মতো পাপী। তরঙ্গিনী প্রথমে হতভম্ব হলেও ঠিক কিছুক্ষণ পর হেসে লুটোপুটি খেল। তুমুল হাসির দাপটে তার শরীর কেঁপে উঠল। হাসতে হাসতে বলল, ও মা, তোদের ভগবানের মতন স্বামীরা আমাদের ছুঁয়ে দেয় বলেই না আমরা খারাপ মেয়ে মানুষ হই, অথচ ওরা তোদের কাছে চির পবিত্র আর আমরাই কিনা পাপী। সমাজ ছাড়ি, সতীত্ব ছাড়ি, চরিত্র হারাই আমরা, তার বিনিময়ে কিনা শুধু শুনতে হয় আমরা পাপী। তা আমি তোর কাছে কেন পাপী হলাম কৃষ্ণা? তুই আমার ভাসুর ঠাকুরপোর সাথে শুয়েছস, সে খবর কি কারো অজানা? পরপুরুষের সাথে যার শোয়া তাদের কি বলে জানো তো? বেশ্যা। হ্যাঁ, ভালোবেসেছি, বিশ্বাস করেছি বলে যদি আজ আমি বেশ্যা হই, তবে পৃথিবী যারা ভালোবেসেছে, বিশ্বাস করেছে তারা সকলেই বেশ্যা। তুই যেই দলের বাহিরে নও কৃষ্ণা, তুইও তো ভুলে ভালোবেসেছিস একটি ভুল মানুষকে। বল, বাসিসনি? কৃষ্ণপ্রিয়া তরঙ্গিনীর কথার বিপরীতে আর কথা খুঁজে পেল না কোনো। তার মাই তো বলেছিল তরঙ্গিনীর সাথে না মিশতে, এমনকি অল্পনাদা দিদির সাথেও যেন ভাবনা জমায়। বিয়ের বয়স পার হওয়া মেয়ে এবং বিধবা মেয়ে দুটোই স্বামীর জন্য বিপজ্জনক। আগুনের ছাড়ে ঘি যেমন তেমন। ওহে নারী, আমি কি আপনার এই ছোট্ট ঘরে আসিতে পারি? হাস্যোজ্জ্বল পুরুষের কণ্ঠ শুনতে অলকনন্দার ধ্যান ভাঙল। বই থেকে দৃষ্টি সরিয়ে সে দরজার পানে তাকালো। তার ঘরের দুটো হারিকেনের আলোয় এবং অন্দরমহলের বড় ঘরটা থেকে কিছু কৃত্রিম আলোয় ঝলমল করছে একটি হাসিমাখা পুরুষালী মুখমণ্ডল, যাহা হাসির বৃষ্টিতে ছড়িয়ে আছে অলকনন্দার ঠোঁট জুড়েও। অলকনন্দার কিছুটা হাসি মুখে উত্তর দিল, আসুন। নবলীন উত্তর পেতে আর অপেক্ষা করল না, তৎক্ষণাৎ প্রবেশ করলো ঘরে। অলকনন্দার থেকে কিছু দূরে মেঝেতে এসে বসল। হাসি মুখটা তখনও ভীষণ মায়া মায়া দেখাচ্ছে এবং চকচক করছিল। অলকনন্দা কিছুটা অস্বস্তি তো হচ্ছিলই, যেহেতু ছেলে তার স্বল্প পরিচিত, তবুও সে ঠোঁটের হাসি বজায় রাখল। নবনীর অলকনন্দার বইয়ের দিকে তাকিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো, এটা কি বই? বাংলা। বাহ, দারুণ বই। আচ্ছা, আপনি কি জানেন আমি যে অনেক জাদুবিদ্যা জানি? নবনীনের প্রশ্নে অলকনন্দার বুক কুঁচকাল। ঠোঁট উল্টে বলল, না। জানেন না? আচ্ছা চলুন, আপনাকে একটু অবাক করা যাক। কিভাবে? আপনার কোনো গোপন কথা বলে।
যে কথা সহজে কেউ জানে না অথচ আমি বলে দিতে পারবো। নবনীলের কথায় অলকনন্দা আগ্রহ বাড়ল। অবাক কণ্ঠে বলল, সেটা আবার কোন কথা? এই যে আপনি বিয়ের দুদিনের মাথায় এই বাড়ির পেছনে আম গাছ থেকে আম চুরি করে খেয়েছিলেন সেটা। অলকনন্দা এবার গুরুতর চমকে গেল। তার এই গোপন কথা কারো জানার কথা না, কিন্তু এমন লজ্জাজনক গোপন কথা অপরিচিত পুরুষের মুখ থেকে শুনে তার লজ্জার অন্ত রইল না। সে মাথা নিচু করে ফেলল তৎক্ষণাৎ। তা দেখে উচ্চস্বরে হেসে উঠল নবনীল। নিজের এক গাছের কোকড়া চুল আলতো করে টেনে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, এই কথা কেউ জানবে না। আচ্ছা চলুন আরেকটা গোপন কথা বলি, ধরুন ভবিষ্যৎ। অলকানন্দা অবাক হয়ে বলল, কি? আপনি আমাকে কেমন মানুষ মনে করছেন? খুব মিশুক, কিন্তু একটু পর আপনি আমাকে অনেক বেশি অপছন্দ করবেন এবং আমাকে ভয় পাবেন। কথাটা সত্যি কিনা দেখবেন। অলকনন্দা এবার বুকে মোচড় দিয়ে উঠল যেন। চোখের সামনে ভেসে উঠল মনোহরের করা আচরণগুলো। অলকনন্দা অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করলো, যা দেখে হেসে লুটোপুটি খেল নবনীল। বাহিরের আলতো বাতাসে প্রদীপ শিখা প্রায় নিভু নিভু। ফুরিয়ে এসেছে তার আয়ু, তবু বেঁচে থাকা তার তীব্র ইচ্ছে যেন বেআইনি মহলের অবহেলায় বিধবা অলকনন্দার মতন তার তেজ। অলকনন্দা সেই নিভু নিভু প্রদীপ শিখার দৃষ্টি মেলে নবনীলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আপনাকে কেন অপছন্দ করব বললেন না? আমাকে অপছন্দ করার অনেক কারণ আছে আপনার। তার মাঝে একটি হলো আমি আপনার প্রিয় শত্রু লক্ষ্মীদেবীর আদরের পুত্র। অলকনন্দা হয়তো এমন একটা কথার জন্য প্রস্তুত ছিল না। তার চোখে মুখে সেই চমক ভাব পরিলক্ষিত হলো। সে বিশ্বাসই করতে পারল না যে নবনীল ওই মহিলার ছেলে। অলকনন্দার ভাবসাব দেখে হাসল নবনীল। ডান ভ্রু গোটাখানি করে উঁচু করল। কি অবাক হচ্ছেন? অলকনন্দার মাথা নাড়ালো। অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। অবাক হওয়ার কিছুই নেই। আপনি হয়তো শোনেননি লক্ষ্মীদেবীর ও যে একটা পুত্র সন্তান আছে। তাছাড়া অবশ্য এবারে আমাকে তেমন কেউ পছন্দ করে না। দায় হলো আলতাভাবে কেউ আমার কথা বললেও প্রয়োজন বোধ করবে না। আর যে পছন্দ করতো সে হয়তো বলার সুযোগ পায়নি। আপনার মতন একটা ছেলেকে অপছন্দ করার কারণ কি? কত মিশুক। সব কথা একদিনে বলে দিলে পরে তো কথা বলার জন্য কিছুই বাকি থাকবে না। কিছু কথা না হয় পরের জন্য থাকুক। অলকনন্দা হালকা মিঠে আধারে নবনীলের দিকে তাকালো। ছেলেটা তার বোধগম্য হলো না যেন। লক্ষ্মীদেবীর ছেলে কিনা এত ভালো, এতটা আকাশ পাতাল তফাৎ মা ছেলের মাঝে। মা আর ছেলের মাঝে মিল খুঁজে পাচ্ছেন না বুঝি? মিল থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কোথাও? নবনী অলকনন্দার মনের কথা ধরে ফেলেছে দেখে অলকনন্দা আরেক ধাপ বেশি অবাক হলো। ছেলেটার মাঝে কিছুটা একটা আলাদা আছেই। না হয়তো এমন ভাবে সব জেনে যায় কিভাবে সে। একটা অন্যরকম ব্যাপার। ওদের ভাবনার মাঝে বৈঠকখানা থেকে ডাক ভেসে এলো। কিসের একটা হইচই হচ্ছে যেন। দুজনেই প্রায় বিস্ময় ভঙ্গিতে ছুটে গেল বৈঠকখানায়। অন্দরমহলে বেড়েছে কোলাহল। গ্রামের মানুষ অনেকেই ভিড় জমিয়েছে সেথায়। হইচই হট্টগোলে দিশেহারার বাড়ির সকলে। অলকানন্দা এগিয়ে এলো, পিছে পিছে নবনীলও এলো। তাদেরকে খুবই গম্ভীর দৃষ্টিতে পরখ করল প্রসাদ। দুজনকে একসাথে দেখেই সে চোখ পাকালো, বিরক্ত হলো। বাহিরের হইচই তখন তীব্রতায়। হইচই ছাপিয়ে গ্রামের একজন মুরব্বী কণ্ঠ ভেসে এলো যেন, নন্দন মশাই, সুদর্শন বাবু জমিদারিতে থাকার সময় তো গ্রামে এমন অনাথ সৃষ্টি হয়নি। যেই আপনার ছেলে মনোহর জমিদারিতে এলো তখনই গ্রামের মেয়ে বধূরা এত অনির্বোধ হয়ে গিয়েছে। কেউ জল ভরতে একা যেতে চাচ্ছে না, মেয়েরা স্কুলে একা যেতে চাচ্ছে না, বাড়িতে থাকতে হচ্ছে তাদের। এ কেমন বিচার? মেয়ে মানুষের ধর্মে বাড়িতে থাকা, তাহলে সমস্যা কোথায়? নন্দন মশাই উঠে হইচই সমাগম থেমে গেল। বৃদ্ধ বিস্ময়ে কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এখানে সমস্যা খুঁজে পাচ্ছেন না? আপনার পুত্র যদি গ্রামের মেয়ে বউদের সাথে এমন অনাসৃষ্টি ব্যবহার করতে থাকে তবে তো গ্রামে টিকে থাকা মুশকিল হবে। মুশকিল হলে অন্য কোথাও চলে যাবে। সমস্যা কোথায়? এখন কি আমার পুত্রকে আমি ঘরে বসিয়ে রাখবো? ছেলেদের কি একটু সমস্যা থাকতেই পারে। আপনার নিজেদের বউকে সামনে রাখলেই তো হয়। ভিড়ের মাঝে থেকে একজন মধ্যবয়স্ক লোক এবার সামনে এগিয়ে এলো। চোখে মুখে তার রাগ ল্যাপটানো। সে কঠিন স্বরে বলল, আপনার ছেলে আজ আমার স্কুলে যাওয়ার কন্যার সাথে খুব বাজে ব্যবহার করেছে। মেয়েটার জামার এক অংশ ছিঁড়ে ফেলেছে।
এত বাজে আচরণ করেছে যে আমার মেয়েটা এখন ঘরে পড়ে আছে। আমার মেয়ে আর বিয়ে হবে? এই কলঙ্কে কিভাবে মুছবো আমি? মেয়ে মানুষের এত স্কুলে পাঠানোর প্রয়োজন বা কি? তোমাদের আতিখাতা দেখলে আমার গা জ্বলে যায়। এতক্ষণ শুভ্ররঙা পর্দার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনছিল অলকানন্দা। বাড়ির বাকি মহিলাও সেখানে উপস্থিত ছিল। অলকানন্দা ঘুরে কৃষ্ণপ্রিয়ার দিকে তাকালো। মেয়েটার চোখ মুখ শুকনো, মাথা নত যেন, যেন স্বামীর সকল পাপের দায়ভার তার। ছোট বউ, তুমি কি বলবে তোমার স্বামীর এমন কীর্তি কোথায়? কৃষ্ণপ্রিয়া ঘাড় উঠিয়ে তাকালো অলকানন্দার পানে, কিন্তু সে জবাব দেওয়ার আগে জবাব দিল লক্ষ্মী দেবী। ও কি বলবে? হ্যাঁ, ও কি বলবে? মেয়ে ছেলেদের সব ব্যাপারে কথা বলা সাজে না। তাহলে আপনি কেন এ ব্যাপারে কথা বলতে এসেছেন? অন্যকে যেটা বলবেন, নিজে সেটা মানতে পারবেন না? অলকানন্দার জবাবের বিপরীতে ধমকে উঠল লক্ষ্মী দেবী। বউ, বড় বউ ঠিকই বলে দিদি। আমার ছেলেটা এমন অনুভূতির সত্যি লজ্জার কারণ। এমন ছেলে বুঝি গর্ভে ধরেছিলাম আমি। এর চেয়ে সন্তান ছাড়া থাকতাম তাও তো বোধহয় সম্মানের ছিল। মা, অমন কথা বলবেন না। কৃষ্ণপ্রিয়ার বিপরীতে হাসলো অলকানন্দা। অতঃপর মেয়েটার ধরতে কিছুটা উপর তুলে বলল, যে স্বামীর জন্য সারা জীবন মাথা নিচু করে চলতে হয় তার প্রতি এত মায়া তোমার? ভালোবাসা ভালো, তবে সেটা অন্ধ ভালোবাসা হলে পরিহার করতে হবে। তুমি কি বুঝবে বর্দি স্বামীর মর্ম? বিয়ের ১ মাসই তো সাদা শাড়ি পরেছ। কৃষ্ণপ্রিয়ার কথায় দাম্ভিকতার ছাপ। মেয়েটার এমন উত্তরে হতভম্ব অলকানন্দা। এমনভাবে মেয়েটার কথা বলতে পারবে সে ঘুণাক্ষরেও টের পায়নি। তাই উত্তর দেওয়ার ভাষা সে হারিয়ে ফেলেছে। বোকা চোখে তাকিয়ে রইল। কিন্তু ততদিনে অলকানন্দার লড়াইয়ে হয়তো নিবিড় ভাব যোগ দিয়েছে অনেকে। তার ফলস্বরূপ তরঙ্গের জবাব দিল, তোর লাল শাড়ি এত গর্ব কৃষ্ণা? অমন শাড়ি পরেও কি লাভ যদি সম্মানই না থাকে? তোর লাল শাড়ি তো কোনো কিছুই করতে পারলো না। না তোর মাথা উঁচু করতে পারলো, আর না তোর শরীরে থাকা মারের চিহ্নগুলো লুকাতে পারলো। তবে তো বড় বড় কথা কিসের তোর? এর যে অলকানন্দা ঢের সম্মানের আছে। তার সাদা শাড়িতে তার সম্মান তো আছে। অলকানন্দা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো তরঙ্গিনীর পানে। মেয়েটাকে বুঝতে পারা দায়, কখন কি বলবে ধারণা করা অসম্ভব। এর মাঝেই বিচার কাজে হাহাকার শোনা গেল। মেয়েটার বাবা কেঁদে কেঁদে লুটোপুটি খাচ্ছে নন্দন মশাইয়ের পায়ের কাছে। দুহাত জোর করে বলছে, আপনি একটা বিহিত করুন নন্দন মশাই। আমাদের যে আপনি ছাড়া আর কেউ নেই। আপনি বিচার যদি না করে থাকেন তাহলে আমাদের কার কাছে যেতে হবে বলুন? আমার মেয়েটার ভবিষ্যৎ কি? লোকটার প্রশ্ন গম্ভীর থাকলো নন্দন মশাইকে। সবাই তার উত্তর অপেক্ষা করলো। সবার অপেক্ষার ছুটি দিয়ে অতঃপর নন্দন মশাই বলতে লাগলো, ঠিক আছে, তোমার মেয়ের ক্ষতিপূরণ দিয়ে দেব। কি চাই বলো? জমি জমা না টাকা কড়ি? নন্দন মশাইয়ের কথায় অলকানন্দা হতভম্ব চোখে তাকিয়ে রইল খুড়তুতো শ্বশুরের দিকে। লোকটা কি আদৌ মানুষ? সে নিজের আর দমিয়ে রাখতে পারল না। পর্দা থেকে বেরিয়ে এলো, উঁচু কণ্ঠে বলল, জমি দিয়ে কলঙ্ক ঢাকবেন? কোন জমি এত ক্ষমতা যে নারীর কলঙ্কের দাগ মুছে দেয়? আমিও দেখতে চাই সেই জমিকে। উপস্থিত সকলে বিস্মিত নয়নে মেলে তাকালো সাদা শাড়ি পরিহিত আচ্ছাদিত এক পবিত্র কিশোরীর পানে, যার চক্ষু কথা বলছে যুগ বদলের, যার অস্তিত্ব চরিত্র চলছে চাইছে ইতিহাসকে। কিন্তু আদৌ এমন একটা পিছিয়ে পড়া সমাজকে মানতে দিবে নারীর অধিপত্যতা? দূর থেকে বিজয়ের হাসি হাসলো নবনীল। নারীর শক্তিকে মূলত সামান্য ভেবে যে সমাজ ভুল করে, তাদের হয়তো এখন সেই নারীর ক্ষমতাতেই চলতে হবে। অলকানন্দার এই কৃতিত্ব পুরুষ সমাজের কাছে আশীর্বাদ স্বরূপ মনে হবে, নাকি তাদের দক্ষ মেয়েটাকে আরো নিচে নামিয়ে দেবে, সেটা কে জানে। বিচার আসরখানায় নতুন মুখ দেখে গ্রামবাসীরা হয়তো অমান্য করবে ভেবেছিল, কিন্তু সকলকে অবাক করে এবং ভুল প্রমাণিত করে দিয়ে গ্রামবাসীরা অলকানন্দার কাছে হাতজোড় করল। অসহায় সেই বাবা অসহায় কণ্ঠে বলল, তাহলে তুমি আমার মায়ার বিচার করবা বউ? অলকানন্দা এগিয়ে গেল। তার মাথা উঁচু, পাহাড়ের মতো উঁচু বক্তৃত্ব দিয়ে বলল, অবশ্যই। নন্দন মশাই যে বড্ড অপছন্দ করলেন অলকানন্দার এই কাজটা, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা গেল। সে অবশ্য বিশ্রী রকমের ধমকও দিল, বাড়ির মেয়ে মানুষ হয়ে এখানে কেন এসেছো তুমি? এবার বলছো বিচার করবে? ধ্যান জ্ঞান কি সব লোপ পেয়েছে তোমার? যাও এখনই ভেতরে। আমি ভেতরে যাব না কাকাবাবু। আগে মেয়েটার সুষ্ঠু বিচার করুন আপনি। তুমি ভেতরে না গেলে খারাপ হবে বউ। বিধবা মেয়ে মানুষ, সব ব্যাপারে বাড়াবাড়ি তো মোটেও ভালো লাগছে না আমার। আপনি বিচার করুন কাকাবাবু, আমি এখানেই থাকবো। নন্দন মশাই উত্তেজিত হলেন।
যেই না তেড়ে আসতে যাবে তখনই পর্দার আড়াল থেকে ভেসে এলো সুরবালার গম্ভীর কণ্ঠস্বর। খবরদার ঠাকুরপো, ভুলেও আমার বউয়ের দিকে এগোবে না। এখন আমার ছেলে বেঁচে নাই। আমার ছেলের অবর্তমানে আমার বউকেই আমি তার জায়গায় বসালাম। তুমি ভুলেও কিছু করবে না। নন্দনমাতা সুরবালার শীতল হুমকিতে বোধহয় কিছুটা দমে গেলেন। বিস্মিত নয়নজোড়া মিলে বলল, তাই বলে মেয়ে মানুষ, তাও আবার বেধবা, সে কিনা বসবে বিচারালয়ে? আপনি বউঠান ভেবে বলছেন তো? সঠিক বিচারের জন্য বিচারালয় যাকেই বানানো হোক না কেন, সেই বসবে। আমার পুত্র এই গ্রামকে যেভাবে আগলে রেখেছিল সেভাবে যে আগলে রাখতে পারবে, সেই বসবে আসনে। হোক সেটা আমার পুত্র কিংবা অন্য কেউ। নন্দন মশাই আর কোনো কথা বললেন না। অলকানন্দার কণ্ঠ কোমলতা এলো। ধীর কণ্ঠে তার সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়স্ক লোকটাকে জিজ্ঞেস করলো, আপনার মেয়ে কোথায় এখন? বাড়িতে আছে মা। যদি মেয়েটার কোনো গতি করতে না পারি তবে তাকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া ছাড়া আর যে কোনো উপায় থাকবে না। দোষ তো সে করেনি, তবে কেন তাকে ভাসাবেন? দোষ যে করেছে, ভাসাতে হলে তাকে ভাসাবেন। বউ, আমি কথা বলছি কাকাবাবু। আমার বিচার কার্যে অন্য কারো বাধা আমি মানব না। নন্দনমশাই হতভম্ব চোখে চেয়ে রইলেন কেবল। দেখলো এই অলকানন্দাকে। দুদিন আগেও মেয়েটার চোখে মুখে ছিল অসহায়ত্ব। আজ কোথায় সেসব? নন্দন মশাইয়ের ভাবনার মাঝে অলকানন্দার কণ্ঠে দৃঢ়তা উঠল। ঠাকুরপো, ঠাকুরপো, কোথায় তুমি? নিশ্চয় বাড়িতে আসো। দ্রুত নেমে আসবে, না হয় তোমার কপালে দুর্গতি আছে। ঠাকুরপো, জনসমুদ্র ঢেউ নিশ্চুপ। অলকানন্দার চোখে মুখে একটা দারুণ সাহসিকতার রেখা ভেসে উঠল। এই পুরুষের বিচার করতে পারবে কেবলই তার নিজের ভাগ্যবতী মনে হচ্ছে তার। এই যুগে এসে পুরুষদের বিচার হবে কথাটা কল্পনাতেও কেউ ভাবেনি, অথচ আজ অলকানন্দা সেটা সত্যি করার জন্য মরিয়া প্রায়। মনোহরের কোনো সাড়া শব্দ না পেয়ে অলকানন্দা পর্দার দৃষ্টি ফেলল। সেখানে দাঁড়িয়ে আছে অন্তর্মহলের সকল মহিলাবৃন্দ। সেখানে তাকিয়ে ভরাট কণ্ঠে সে ডাক দিল, ছোট বউ। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা কৃষ্ণপ্রিয়া তখন বুক কাঁপছে। নিজের নামটা শুনতেই তার আত্মার পানি শুকিয়ে গেল। কোনো মতে বলল, বলো বর্দি, এক্ষুনি তোমার পবিত্র স্বামীকে এখানে নিয়ে আসো। আর আমি যদি আনতে চাই তবে কিন্তু খুবই খারাপ হবে। অলকানন্দা সতর্কবার্তা কপাল কুঁচকে ফেলে লক্ষ্মী দেবী। মুখ ঝামটি দিয়ে সুরবালার উদ্দেশ্যে বলল, তোর বউ বড্ড বাড়াবাড়ি করছে। শোন, বিধবা মেয়ে মানুষ এত মাথায় চড়িয়ে ফেলিস না। পুরুষ মানুষ আগে, মেয়ে মানুষ পা বাড়লে তারে বাজারে মেয়ে বলে, জানিস তো? দিদি, মুখ সামলে কথা বলুন। তাদের বাক বেদান্তের মাঝে অলকানন্দার কণ্ঠ ভেসে এলো, ছোট বউ এসেছে ঠাকুরপো। কৃষ্ণপ্রিয়া অসহায় চোখে তাকালো একবার। যেই বার বাড়াতে নিল নিজের স্বামীকে ডাকার জন্য, তখন দেখলো মনোহর বৈঠকখানায় উপস্থিত হয়েছে। মনোহরকে দেখে শীতল জনসময় হয়ে উঠল। একটা গমগমে ভাব সেখানে অনুভূতি হলো। অলকানন্দা গম্ভীর কণ্ঠে বলল, আপনারা থামুন, আমি কথা বলছি। অলকানন্দার কথায় থেমে গেল সকলে। ১৬ বছর বয়সী সেই মেয়েটা বিধবা হয়ে গিয়েছে বলে তার ঠাঁই হয়েছে নোংরা স্যাঁতসেঁতে একটা ঘরে। আজ সেই মেয়ে আসন পেয়েছে বিচারালয়ে। এটাই বোধহয় ভাগ্যের খেলা। যে মেয়েটাকে সকলে মানুষ ভাবতে ভুলে গিয়েছিল, আজ তার এক বাক্য স্থির জনসমাগম। অলকানন্দা মনোহরের দিকে এগিয়ে গেল। শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি করেছ তার মেয়ের সাথে ঠাকুরপো? মনোহর চোখ মুখ দিয়ে যেন ঝরে পড়ছে প্রধান নল। সে নিরুত্তর। কিসের যেন একটা অহংকার তার ভেতরকে। অলকানন্দা আবারও প্রশ্ন ধরল, তুমি কি করেছো তার সাথে, বলো? কিছু না। মনের উত্তর দিতে দেরি, কিন্তু তার গালে সপাটে চড় পড়তে দেরি হলো না। পুরো বিচার সমারোহ থমকে গেল। অলকানন্দার কাজটা করে বসল। মনোহর হিংস্র বাঘের ন্যায় ক্ষেপে উঠল। তেড়ে গিয়ে কেবল বলল, বউ ঠাকুরন, আপনাকে দ্বিতীয় চরটা পড়তে সময় নিল না। সকলেই প্রায় হতভম্ব। অলকানন্দা দাঁত কিরমির করে শীতল কণ্ঠে বলল, কি করেছো জানতে চেয়েছি, এত বিলম্ব করছো কেন? মনোহর তার বাবার দিকে তাকালো। নন্দন মশাই মাথা নত করা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বাবাকে নিশ্চুপ থাকতে দেখে মনোহরের রুদ্রমূর্তি শিথিল হয়ে গেল। গাঢ় কণ্ঠে কেবল বলল, তাকে স্কুল যাওয়ার পথে তুলে এনে আমাদের বাগানে বাড়িতে রেখেছিলাম। কেবল একবেলায় ছিলাম তার সাথে, বেশি না। মনোহরের কথাটা এমনভাবে বলল যেন একবেলা তেমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। অলকানন্দার ঘৃণায় শরীর শিউরে উঠল। উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল, এবার বিচার করবেন আপনারা, বলুন
ওর বিচার কি করবেন? অলকানন্দার আশকারা পেয়ে সবাই যেন সাহসী উঠল। কেউ বলল বেত্রাঘাত করতে, কেউ বলল চাবুক দিয়ে ক্ষতবিক্ষত করে তার শরীর দিতে, কেউ বা বলল তার সম্পদ কিছু লিখে দেওয়া হোক মেয়েটার নামে। একেকজনের একেক মন্তব্য। এবার দিশেহারা হলো নন্দন মশাই, তার পুত্র, পুত্রবধূ সকলে। কেবল ভাবলেশহীন দেখা গেল তিনজনকে, অলকানন্দা, সুরবালা আর নবনীলকে। প্রসাদের কপালেও তখন চিন্তার কারো ভাঁজ। কি দরকার ছিল মেয়েটাকে এসবে আসার? জনসমাগমে থাকলো অলকানন্দা। ভুক্তভোগী কন্যার পিতা প্রশ্ন করল, আপনি কি চান? লোকটার জবাব দেওয়ার আগে আরেক বৃদ্ধ উছিয়ে দিয়ে বলল, মনোহর রায়কে বিয়ে করতে হবে। একমাত্র মেয়েটার বিয়েই তো হবে না, মেয়েটা কলঙ্কিত হয়ে যাবে, সেটা মুছতে হবে। আর নয়তো তাকে তত টাকা কড়ি দিতে হবে যতটা টাকা কড়ি থাকলে কলঙ্ক ঢাকা যায়। এবার আপনার ওপর সে ভার। অলকানন্দার মুখ গম্ভীর, গম্ভীর কণ্ঠে ডাক দিল কৃষ্ণপ্রিয়াকে। ছোট বউ, তুমি কি চাও? কৃষ্ণপ্রিয়ার অবস্থা তখন করুণ। অলকানন্দার উপর তার রাজসম রাগ জমা হলো, আর চোখে জমলো অশ্রুস্রোত। তবুও কোনো মতো উচ্চারণ করলো, আমার ঘর ভাঙার এত প্রয়োজন তোমার বর্দি? অলকানন্দা হাসলো। কৃষ্ণপ্রিয়া মেয়েটার কোনো কিছু বিচার করার ক্ষমতা হারিয়েছে। হারানোই স্বাভাবিক। দীর্ঘদিন যাবৎ পুরুষের পদতলে এই সমাজ শাসিত হয়েছে। সেই সমাজেই পুরুষকে শোষণ করা হবে, সেটা কেউই মানতে পারবে? না, পারবে না। সেটাই স্বাভাবিক। অলকানন্দা আবার দীর্ঘণ্ঠে বাক্য ছুড়ল, তোমরা ঘর পেতেছ ভুল মানুষের সঙ্গে। এবার দোষ কার বলো, আমার নাকি তোমার? কৃষ্ণপ্রিয়া আর সে কথায় কোনো উত্তর পেল না, বরং স্থির কণ্ঠে বলল, আমি সতীন আনতে রাজি, তবু যেন আমার স্বামী অক্ষত থাকে। তোর কথাই সব হবে? আমি ছোট লোকের মেয়েকে বিয়ে করব? কখনো না। ওদের বংশগত নিজ জানিস? তোর স্বামী কি করবে সেটা তুই বলবি? তোকে তো আজ। মনোহর তখন তেড়ে যেতে নিল অন্দরমহলের দিকে। থামিয়ে দিল অলকানন্দা, তাচ্ছিল্য করে বলল, ছোট বংশের মেয়ের শরীরে কালি লেপতে তো ভালোই পেরেছ, বিয়ে করতে দোষ? সাবধান ঠাকুরপো। নিজ কথা শেষ করে মধ্যবয়স্ক লোকটার দিকে তাকালো, কোমল কণ্ঠে বলল, আপনি কি চান বলুন, তেমনই হবে। এই একটাও অমানুষের সাথে বিয়ে দিলে যদি আপনি আপনার মেয়ের অন্যায়ের বিচার পান, তবে তাই হবে। অলকানন্দার কথায় কিছু ইঙ্গিত ছিল যা হয়তো বুঝতে পারল অসহায় বাবা। তাই তো কেমন কঠিন স্বরে বলে উঠলেন তিনি, বিয়ে দিলে অন্যায় বিচার হবে? বিয়ের পর মেয়েটার সাথে যে আর কোনো অন্যায় হতে পারে না, তার কি এমন লক্ষ্য আছে? আমি কখনোই এমন পুরুষের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আমি চাই ওকে কমপক্ষে ৫০০ বৃক্ষাঘাত করা হোক, ক্ষতবিক্ষত করা হোক ওর শরীর, যেমন করেই হোক, যেন আর কেউ এমন কাজ করতে সাহস না পায়। লোকটার এহেন কথায় কেঁপে উঠল সকলে। কেউ কেউ বলল, এর চেয়ে বিয়ে দেওয়াই ভালো হবে। কিন্তু শুনল না লোকটা কারো কথা। অলকানন্দার ঠোঁটে ঝুলল বাঁকা হাসি। সে বজ্রকণ্ঠে ডাক দিল বাড়ির রক্ষীদার কর্মচারীদের, আদেশ করল ৫০০ বেত্রাঘাতের, তাও রাস্তায় বেঁধে লোক সমাগমের মাঝে। মনোহর ভয় পেল এবার। নন্দন মশাই ছেলের হয়ে কথা বলতে চেয়েও পারল না। অলকানন্দার তেজের কাছে সবকিছু যেন তুচ্ছ। ছুটে এলো কৃষ্ণপ্রিয়া, অলকানন্দার পা জড়িয়ে ধরে ভিক্ষে চাইল স্বামীকে। অলকানন্দা ভিক্ষে দিল না, বরং তাচ্ছিল্য স্বরে বলল, এখন তোমার লাল শাড়ির গর্ব কই ছোট বউ? এই আঁচল দিয়ে ঢেকো স্বামীর দাগ। তোমার শরীরের প্রতিটা দাগ আজ পড়বে তার শরীরে। কি দিয়ে ঢাকবে সে লজ্জা? মুহূর্তেই এমন চোখ ধাঁধানো বিচারের খবর ছড়িয়ে গেল গ্রাম ছেড়ে গ্রামান্তরে। নবনীল মুগ্ধ কণ্ঠে বলল, নারী নয় সে, যেন ছাই চাপা আগুন, ছুটে এলেই পড়বে। গাঢ় সন্ধ্যা প্রকৃতির বক্ষ জুড়ে। বিহারিণী মহলে, অন্দরমহলে আজ সকলের মাঝে লুকোচুরি ফিসফিসানি। বাড়ির গৃহ কর্মচারীরা একজনের সাথে আরেকজনের ফিসফিস করে কি যেন বলছে। অলকানন্দাকে ইশারা করে করে কথা বলে যাচ্ছে, কিন্তু যে অলকানন্দাকে দেখছে তখনই ভয়ে চুপ হয়ে যাচ্ছে, কথা বলছে না। তখন লুকোচুরি কথাবার্তা থেমে যায়। অলকানন্দা ব্যাপারটা খেয়াল করেও করছে না। গৃহ কর্মচারীদের এমন আচরণ করাটা তার কাছে অস্বাভাবিক লাগছে না। এতদিনের প্রচলিত প্রথা থেকে বের হতে একটু তো সময় লাগবেই সকলের, এটা স্বাভাবিক। রান্নাঘরে একবার কৃষ্ণপ্রিয়াকে ছুটে আসতে দেখা যাচ্ছে, আবার ছুটে নিজের ঘরে চলে যাচ্ছে। সাথে তার কাকি শাশুড়িও ছুটাছুটি করছে। লক্ষ্মী দেবীও আজ মনোহরের ঘরে। একটু পরপর তার হাঁক শোনা যাচ্ছে। অলকানন্দাকে ছলে বলে অভিশাপ করে যাচ্ছে, অতঃপর চুপ করে যাচ্ছে গোপন ভয়ে। মেয়েটা যা কিছু করতে পারে, এই মেয়েকে বেশি রাগালে যে কপালে দুর্গতি আছে সেই কথা আর কারো বুঝতে বাকি রইল না।
মনোহরের আর্তনাদ থেমে থেমে ভেসে আসছে। বেত্রাঘাতে বেত্রাঘাতে তার শরীরটা কত বিক্ষত আজ। আজকের মতো এত নিষ্ঠুর বিচার কার্য হয়তো এই গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। তবে কঠিন বিচার পেয়ে গ্রামবাসীদের মনে তৃপ্তির ছোঁয়া। যাক, যে বিচার আপন পর ভেদাভেদে নেই, সেই বিচারের চেয়ে উত্তম বিচার আর কোথাও নেই। আর এমন বিচার পেয়ে গ্রামবাসীরা উৎসব সমূহের পরিবেশে নিমজ্জিত। অথচ আজ অন্তর্মহলে কেবল শুনশান নীরবতা আর থেমে থেমে আর্তনাদ। পুরো ৫০০ বিঘাজাগত দেওয়ার পরেই মনোহরকে প্রায় আত্মরা করে দেওয়া হয়েছিল। তাই তার বিচার কার্য সেখানেই থামানো হয়। আর বিস্ফোরকের একটি ব্যাপার হলো, প্রথম ৫০ বেত্রাঘাত করেছে ভুক্তভোগী সেই কন্যা, যে সারাদিন লজ্জায় ঘর ছেড়ে বের হতে পারেনি। কেমন দীপ্তিময় একটা উজ্জ্বলতা নিয়ে ভর করেছিল সে উপস্থিত আসনে। মনের প্রতিটা ক্ষোভ মিটিয়েছিল সে ইচ্ছেমতো বেত্রাঘাত করে। আর অলকানন্দা সবটা সময় দাঁড়িয়ে এই বিচার কাছে সম্পাদিত হতে দেখেছে। গ্রামের এমন কোনো মানুষ নেই যে আসেনি। ছেলে মেয়ে, নারী পুরুষ শিশু সকলে ছুটে এসেছিল সে বিচার দেখতে। অবশেষে কৃষ্ণপ্রিয়ার মাটিতে গড়াগড়ি করে স্বামীর প্রাণ ভিক্ষা চাওয়ার পর স্থগিত হলো সে বিচার। অলকানন্দা অন্দরমহলে আরাম কেদারায় বসে আছে। মনোহরকে দেখতে ডাক্তার বৈদ্য সবাই এলো। অলকানন্দা এক্ষেত্রে কোনো নিষেধ করেনি, বরং সবচেয়ে ভালো চিকিৎসক আনার ব্যবস্থা করেছে সে। বিচার কার্য পরিচালনা করার সময় সে ছিল একজন বিচারক, কারো আত্মীয় নয়, কোনো আপন মানুষ নয়, কিন্তু অন্তর্মহলে সে অবশ্যই এ বাড়ির বউ, মনোহরের বৌঠান, কৃষ্ণপ্রিয়ার যা এবং এ বাড়ির পরম কাছের মানুষ। এখানে সে বিচারক নয়। অলকানন্দার মুখোমুখি কেদারায় বসেছে প্রসাদ। বাড়ির সকলে যখন মনোহরকে নিয়ে ব্যস্ত, তখন প্রসাদের নেই কোনো হেলদোল। সে বরং আয়েশ করেই বসেছে আরাম কেদারায়। বসে বেশ প্রশংসা করে বলল, বাহ, আজ কি রূপ দেখলাম তোমার অলকানন্দা! এমন তেজস্বী রূপও লুকিয়েছিল এত ছোট একটা মেয়ের ভেতর। অলকানন্দা কথা বলল না, তবে তীক্ষ্ণ একটি হাসির রেখা দেখা দিল তার ঠোঁটে। প্রসাদ আবারও বলল, কিন্তু আপনার কি এমন ঝামেলা যাওয়া উচিত ছিল? যদি কোনো ক্ষতি হয়ে যেত? প্রসাদ, তোমার মতন মানুষ এমন ভীতিকর পরিবেশ সৃষ্টি করলে চলবে কি করে? প্রতিটি মেয়েই প্রয়োজন ধ্বংসকারী রূপ ধারণ করতে পারে, কেবল তার প্রয়োজনীয়তা একটু আস্থা। যে নারী সৃষ্টি করতে পারে সে নারী ধ্বংস করতে পারে, তা সকলকে অবগত করানো উচিত কার্য। কিন্তু তোমার এমন সংশয়তাবান ছুড়ল নারীর তেজরূপ কি আর দেখতে পারবে বলো? নবনীনের প্রশ্নে প্রসাদের দীর্ঘ হাসির রেখাটা কিছুটা নলতে গেল। একটা আনমনা করে বলল, যতই হোক, অলকানন্দা তো একা ওনার অলকানন্দা একা? কোথায় একা? অলকানন্দার সাথে তো তার ছাইচাপা আত্মবিশ্বাস আছে। উনি তো একা নয়। প্রসাদ হাসল। তার হাতে মোটা মেটে হলদেটে রঙের খোলা বইটা বন্ধ করে নিল। বাঁকা হেসে বলল, নবনীল, শহরের সাথে গ্রাম গুলিয়ে ফেলো না। শহর থেকে দু একটা নারী প্রতিবাদী চরিত্র দেখো, তাই তোমার মুখে অমন বাক্য আসাটা স্বাভাবিক। কিন্তু শহরের তুলনায় গ্রাম কতটা পিছিয়ে আছে তোমার ধারণাও নেই। যে গ্রামে একটা মেয়ে বিধবা হলে আরেকটা মেয়ে তার পাশে বসতে চায় না, পরীক্ষা দিতে চায় না, সেই মেয়ের বৈধ নামক মনগড়া রোগ নিয়ে একটা মেয়ের শাসনকার্য পরিচালনা করতে পারবে, এটা সহজ বাক্য নয়। সব কি এতই সোজা নাকি নবনীল? তোমার দুনিয়া দেখতে দৃষ্টি এখনো অভিজ্ঞতা নয়। অভিজ্ঞতার প্রয়োজন তোমার। আর তুমিও বোধহয় নারীর প্রতিবাদ চিত্র আর শাসনকার্য নিয়ে স্বস্তিতে নেই, কিংবা অভ্যস্ত নও, তাই না? নবনীলের ঠ্যাস মারা কথাটা প্রসাদের বোধগম্য হলো অবশ্যই। অলকানন্দা চুপ করে দুজনের কথা কাটাকাটি দেখছিল, বেশ উপভোগ করছিল। তাদের মাঝে যে আড়ালে সাপে নেউলে একটা সম্পর্ক আছে, তার বুঝতে বাকি রইল না অলকানন্দার। কিন্তু সেই কথা কাটাকাটির দৃশ্য আর বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই বাইরে পাহারাদার ছুটে এলো। মাথা নত করে অলকানন্দার উদ্দেশ্যে বলল, আসবো বউ ঠাকুরন? অলকানন্দা ঘাড় ঘুরিয়ে চাইল পাহারাদারের দিকে। লোকটার মাথা নত। একদিকে এই পাহারাদারই বলেছিল তাকে, বাড়ির বউয়ের ভীমরতি হয়েছে, যার জন্য স্বামী মারা যাওয়ার পরেও চুল কাটতে চায়নি, সাদা শাড়ি পরতে চায়নি। অথচ আজ তার চোখে অলকানন্দার জন্য এত সম্মান। আসলে কেউ কাউকে এমনি এমনি অধিকার দেয় না। সেটা অর্জন করতে হয়, আর না হইতে ছিনিয়ে নিতে হয়। নিজের জায়গা নিজেকেই করতে হয়। অলকানন্দা ধ্যানের মাঝে প্রসাদ উত্তর দিল, আসো। কিন্তু প্রহরী আগের জায়গায় নিশ্চলভাবে দাঁড়িয়ে রইল, যেন এখান থেকে নড়তে গেলেই তার খারাপ কিছু হয়ে যাবে। অলকানন্দা বুঝল সে অনুমতি না দিলে এই গ্রামের একটা কাজও আর হবে না। তাই তীক্ষ্ণ স্বরে বলল, অনুমতি দিল। আসুন। প্রহরী আবার ভিতরে এলো। মিটমিট করে হাসল নবনীল। প্রসাদের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, অলকানন্দা কিন্তু নিজের জায়গা পেয়ে গেছে। তুমি ঘর জামাই, তোমার জায়গা হেলা ফেলাতেই থাকবে।
প্রসাদ বিরক্ত চোখে চাইল, কিন্তু কিছু বলল না। তন্মধ্যে প্রহরীর ভেতরে এসে বিনীত স্বরে বলল, আপনার সাথে কয়েকজন দেখা করতে এসেছে, তাদের কি ভেতরে আসতে বলবো এখন? অলকনন্দা ভ্রু কুঁচকাল। তার সাথে দেখা করার মতন মানুষের বর্তমানে কেউই নেই। যদিও কোনো কিছুর বিচারের জন্য আসে, তবুও এখন তো আসার কথা নয়। মাত্রই বিরাট একটা বিচারে তার নিজ চোখে দেখল। এটা হজম করতে অন্তত কয়েকদিন সময় তো লাগবেই। অলকানন্দার ধ্যান মগ্ন হইতেই প্রশ্ন করল, কারা তারা? একজন আপনার পিতা, আর একজন হলো সাহেবদের গাড়ির ইংরেজি সাহেবের এসেছে বোধহয় নিজেদের আপনার সাথে দেখা করতে। অলকানন্দা সহ উপস্থিত সকলেই অবাক হলো। নবনীল বিস্মিত কণ্ঠে বলল, এই সন্ধ্যাবেলা সাহেব এসেছে কেন? উনি বলেছেন বউ ঠাকুরের সাথে দেখা করবেন। অলকানন্দা নিজের ধাতস্থ করল, মূলত সে নিজেকে যতটা সাহসী দাবি করে সে ততটা সাহসী এখনো হয়ে উঠতে পারেনি। বুক তার কাঁপছে। কম্পনত কণ্ঠে বলে, সাহেবদের ভিতরে আসতে বলেন এবং তার সাথে বাকি অন্যান্য মানুষদেরকে বাইরে ঘরে বসতে দেন। অলকানন্দার অনুমতি পেয়ে প্রহরী চলে যেতে নিলেই প্রসাদ দাঁড়ালো। অবাক কণ্ঠে বলল, আর আপনার বাবা? বাবাকে আসতে হবে না। এতদিন একটা খোঁজ নেয়নি তার মেয়ে বেঁচে আছে নাকি মরে গেছে। আজ আমার প্রাচুর্যের কথা শোনার পর হয়তো আমি বেঁচে আছি, তাই বাবার দরকার নেই এখানে আসার। অলকানন্দার শক্ত জবাবে চুপ করে গেল প্রসাদ। নবনীলের মুখে তখন রাজ্যজয়ের হাসি। অলকানন্দার তেজ সে জাগ্রত করতে সক্ষম হয়েছে। প্রহরীরা যেতে অলকানন্দা বিরাট ঘোমটা টানল। ডেকে গেল তার চাঁদের মতন মুখখানা। মিনিট পেরোতেই গাড়ির শব্দ স্পষ্ট হলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে পেরোতেই অলকানন্দার বৈঠকখানায় দেখা মেল ধবধবে সাদা চামড়ার একজন পুরুষকে। অলকানন্দা আড়ষ্ট হলো। ধবধবে সেই বিদেশি পুরুষ এসে ঝলমলে হাসি দিয়ে বলল, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আই এম অ্যালেন। ভালো আছেন আপনি? সাহেবের এমন বাংলা উচ্চারণ শুনে কপাল কুঁচকালো সে। হাত জোড় করে বলল, নমস্কার। ভালো আছি আমি। আপনি ভালো আছেন? বসুন এখানে। সাহেব বাক্য ব্যয় না করে বসে পড়ল। ততক্ষণে পর্দার আড়ালে সে উপস্থিত হইল বাড়ির সকল মহিলাবৃন্দ। নন্দন মশাইও সাহেব আসার খবর শুনে হন্তদন্ত হয়ে এলেন। আহ্লাদে গদগদ হয়ে বলল, সাহেব এসেছেন? আমায় ডাকলেন না কেন? আর বৌমা, তুমি এখানে কি করছো? যাও ভেতরে। পরপুরুষের সামনে কিভাবে দাঁড়িয়ে আছো লজ্জা ছাড়া? আমি আপনার সাথে নয়, ওনার সাথে দেখা করতে এসেছি। আপনি বরং ভেতরে যান। নন্দন মশাই বিস্মিত হলেন সাহেবের কথা শুনে। আমতা আমতা করে বললেন, ওর সাথে কিসের কথা? কথা সম্পন্ন হওয়ার আগেই সাহেব উঠে দাঁড়ালো। অলকানন্দার কাছে এসে হাতের বিরাট ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, আপনার কথা আজ সকলের মুখে মুখে শুনিয়া আমি হতবাক হইয়া ছুটিয়া আসিয়াছি। আপনার এমন সাহসিকতাকে ফুল দিয়ে প্রশংসা করিতে এসেছি। আপনি এটা গ্রহণ করুন। অলকানন্দা অস্বস্তি হলো। ঘুরে সাহেবের হাত থেকে নিতে গিয়ে তার ঘুমটা নড়েচড়ে হলো। তার নিষ্পাপ পবিত্র মুখখানা দেখে মুগ্ধ হলো ভিনদেশী পুরুষ। বিমোহিত কণ্ঠে বলল, ইউ সাচ এ বিউটিফুল লেডি। আই এম ইমপ্রেসড। বঙ্গনারীর যেন অঙ্গে শোভা ধরিতেছে না।